যে একটা নতুন দল, তারা বারবার বলতেছে যে এই সরকার নাকি বিএনপির কথা শুনে বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত। এর মানে হচ্ছে যে তারা এত চুরি করতেছে, এত পুকুর চুরি করতেছে, বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে গেছে। এবং দেখেছেন যে তাদের একজন এপিএস 311 কোটি টাকা লুটপাট করেছে, এটা নাকি কোনো বিষয় না। এরপরে আপনার নতুন একটা দরবেশ তাদের তানভীর সাহেব, সে কিন্তু করেছে, সেখানেও আপনি দেখেছেন যে সে কি পরিমাণ লুটপাট করেছে। আবার দেখেছেন যে একজন উপদেষ্টার বাবা, তিনি কিন্তু কিভাবে কি একটা দুর্নীতির সাথে জড়িত। এর আগে আমরা দেখেছি যে সাংবাদিক ইলিয়াস সহ বাংলাদেশে অনেকে টকশোতে এসে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছাত্র থেকে এসেছে তারা 3 জনই নাকি কোটি টাকার নিচে কোনো তদবির করে না। এবং সর্বত্র তাদের এই বিভিন্ন জায়গায় প্রশাসন বলেন, ডিসি বলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা ওয়াসায় কীভাবে চাকরি দিচ্ছে। এই জন্যই বলে যে বিএনপি দ্বারা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে নিয়ন্ত্রিত বা তারাই, এটা মোটেও সঠিক না। বরঞ্চ আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এখন বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বিশ্ববরণ্য। আপনারা দেখেছেন যে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে 100 জনের যে তালিকা আন্তর্জাতিকভাবে হয়েছে, সেখানে ভারত থেকে প্রতি বছর 2 জন 3 জন 10 জন পর্যন্ত থাকে। এবছর কিন্তু ভারত থেকে কেউ নেই, বরঞ্চ আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, এটা আমাদের গৌরবের। কিন্তু পাশাপাশি বলবো, ওনাকে নিয়ে যখন ওনার ছবি দিয়ে ফেস্টন দিয়ে আপনার একজন এই যে নতুন কমিটির লোক, কী যেন নামটা আমি ভুলে গেলাম, তিনি সেই এলাকায় শোডাউন করেছে, হান্নান মাসুদ। সেই হান্নান মাসুদ যে, তাইলে কি ওই দলের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে প্রেস সচিব, তিনি একটা ইফতার পার্টিতে সাংবাদিকদের, সেখানে অনেক দলেরই প্রধানরা ছিলেন, সেখানে নাহিদ ছিলেন, নাহিদকে দেখিয়ে বলতেছেন যে নেক্সট প্রাইম মিনিস্টার। এগুলো কিসের লক্ষণ? এই জন্যই তো মানুষের আস্থা অনাস্থা, বা বিশেষ করে দলগুলোর, আপনারা জানেন যে আজকে প্রায় এই যে আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলনে যে শেখ হাসিনার পতন, পালিয়ে গিয়েছে, এটা নিয়েও তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু আমরা মনে করি এটা অনেকে ব্যক্তিগতভাবে যখন আক্রমণ করে, বিভিন্ন জনাকে যখন ছোট বড় করে, তখন তারা হয়তোবা যুক্তির তাগিদে অনেক কিছু বলে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে কিন্তু বারবার বলেছে এই আন্দোলনে ছাত্র এবং জনতাদের ভূমিকা ছিল। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল যারা এই শেখ হাসিনার পক্ষে নির্বাচনে যায়নি অথবা 7ই জানুয়ারিতে নির্বাচনে যায় না, তাদেরও ভূমিকা ছিল। বরঞ্চ আপনারা দেখেছেন যে অন্যরা বলেছে, যেমন জামাতের আমির বলেছে যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। বা আপনারা দেখেছেন যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল, একবার হাসনাত আবদুল্লাহ এবং সারজিৎ, তারা কিন্তু বলেছিলেন যে বিএনপিকে ইঙ্গিত করে যে তারা আমাদেরকে পুঁজি করে তারা সরকার পতন করতে চায়, আমরা এই আন্দোলন থেকে সরে গেলাম, আমরা এই আন্দোলনে নাই, আমাদের কোটা আন্দোলন ছিল। আবার একবার দেখেছিলেন ভাতের হোটেল, হারুনের হোটেলে গিয়ে সেখানে কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছে। অথচ আমরা 65 লক্ষ লোকের নামে মামলা ছিল। আমি নিজে একাধিকবার আপনার সেই ডিজিএফআই, যেখানে আপনারা আয়নাগর বলেছেন, সেখানে গিয়েছি। আমি পায়ে গুলি খেয়ে পা ভেঙেছি, আমি কয়েকবার রিমান্ডে গিয়েছি। আমাদের এরকম বড় বড় নেতারা যারা চলাফেরা করতে পারে না, তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। কিন্তু কখনো আমাদের সিদ্ধান্তের বাহিরে আমরা প্রত্যাহার করিনি, নত শিকার হই নাই, কোনো সময় দলের বিপক্ষে অবস্থান নিই নাই। এটাই প্রমাণিত হয় যে রাজনৈতিক দলগুলোর যারা নেতাকর্মী, এরা অন্যায় অত্যাচার, কত রিমান্ড, কত গুম খুন খরচ হয়েছে, তারপরও কিন্তু আমরা নত শিকার হইনি। কিন্তু ওনারা হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এখন পর্যন্ত বলতেছে যে ছাত্র জনতারা ওনাদের প্রতি সিম্প্যাথি ছিল এবং এটা একটা কৌশল ছিল। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছিল। আমরা কি এই আন্দোলন সংগ্রামে যাই নাই? আমাদের সাজা হওয়া শুরু করেছিল। আমরা কি যাই নাই? আমরা আরও সন্তানদেরকে নিয়ে গেছি। এই 65 লক্ষ লোক প্রত্যেকে 1 2 জন নিয়ে গেছি, পরিবারে আমার ছেলেকে নিয়ে গেছি। কিন্তু আমরা প্রচার করি নাই, কারণ এটা একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কৌশল ছিল যে এদের প্রতি সিম্প্যাথি হবে। অথচ লোকজন বলে যে মহাসচিব বলছে এই আন্দোলনে নাই। আরে মহাসচিব বলছে যে এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা করতেছে, সে বিষয়গুলো দেখেন আপনারা। কিন্তু সেখানে যে আমরা ছিলাম না, আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। আমি দেখেছি ডানে বামে সামনে পিছনে আমরা যারা আগে আন্দোলন করেছি, জামাত, বিএনপি বা অন্য তারাই ছিল, এবং ছাত্ররাও ছিল, জনতাও ছিল। আমি এর আগে আপনাকে বলেছি যে আমি এই নতুন বাংলাদেশ হওয়ার পরে আমি সেনাবাহিনীর সাথে কথা বলেছি, 2 একজন
যারা আছে তারা বলেছে যে আমরা যখন দেখেছি যে ছাত্র জনতা নেমে গেছে তখন আমরা মনে করেছি যে আমরা শেখ হাসিনার এই গুলির অর্ডার মানব না, তাদের প্রতি সিম্পিতি এসেছে। এটা একটা কৌশল। আমি 90-এর আন্দোলনে একেবারে সামনাসামনি ছিলাম। সেই সময় যেদিন নুরুদ্দিন যে সেনাপ্রধান ছিল সে যখন এরশাদকে বলেছে যে আর একটা গুলি এই ছাত্রদের উপর আমরা চালাতে পারবো না, সেদিনই কিন্তু এরশাদের পতন হয়েছে। এটা হতেই পারে কৌশল, তার মানে এটা না যে রাজনৈতিক দলগুলো বা বিএনপি বা অন্যদের ভূমিকা নাই। ভূমিকা আছে, তবে ছাত্র এবং জনতাদের ভূমিকাটা বেশি ছিল। যে জনগণ মানুষ তারা এসেছিল, এমনকি ওই রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, এমনকি এক বাড়ির কাজের বুয়া পর্যন্ত আমি দেখেছি যে ওই ছাত্রদেরকে পানি দিয়েছে, এই পরোটা কিনে দিয়েছে, বিস্কিট কিনে দিয়েছে, কারণ তাদেরকে ভালোবেসেছে যার তারা ন্যায়ের পক্ষে থাকবে। আপনারা পাশাপাশি আমি এটাও বলতে চাই যে বাবারা, তোমরা দেখেছো 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, তারা তো কোনো বিনিময় চায় নাই। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্স অধিনায়ক ছিল, যুদ্ধ জয়লাভ করে ব্যারাকে ফিরে গেছে। তৎকালীন স্বাধীন প্রেসিডেন্ট তিনি তাকে ডেকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ বীরোত্তম খেতাব দিয়েছেন। এবং অন্য অন্য যারা শহীদ হয়েছে সেই পরিবার বা যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা কিন্তু কোনো কিছু বিনিময় চায় নাই। 90-এ আমরা আন্দোলন করেছি, আমরাও কিন্তু বিনিময় চাই নাই। কিন্তু আজকে তোমরা বিনিময় চাচ্ছ, ভালো কথা, কিন্তু আসো তোমরা যেহেতু একটা নতুন দল করতে, নতুন দল, নতুন বাংলাদেশ গড়বা, সেইখানে কেন এত দুর্নীতি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য, তোমাদের স্বাক্ষরে চাকরি হবে, তোমাদের সাথে যারা থাকবে তারা সুবিধা পাবে, কোটি কোটি টাকা অল্প সময়ের মধ্যে আপনার একজন এপিএস 311 কোটি টাকা লুটপাট করবে, বিদেশে বাড়ি করবে, এইটা তো বরদাস্ত করা যায় না। তোমাদের একজন সুপার ফাইভের যে তানভীর, সে নতুন দরবেশ, সেই দরবেশ এত দুর্নীতি করবে। এগুলো থেকে ফিরে আসো বাবা, তোমরাও বৈষম্য বিরোধী থেকে আমাদেরকে রক্ষা করো এবং আসো জনগণের সমর্থন নিয়ে কাজ করো, জনগণের পাশে দাঁড়াও। কিন্তু এরকম দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, রেলে তাদেরকে ভ্রমণ করতে যাচ্ছে ফ্রি, একদিনে 5টা জায়গায় টিকিট কেটেছে। একটা লোক কি একই দিনে 5টি জায়গায় যেতে পারে না, অথচ সেই টিকিটও ফেরত দেয় না। এরকম লুটপাট এটা তো হবেই। আমি গত পরশুদিন একটা টকশোতে গিয়েছিলাম, ওনাদেরই যারা পদে আছে এরকম একজন লোক, আমি নাম বলবো না, পাশাপাশি একজন মেজর, উনিও আমাকে, ইমরান সাহেব অবসরপ্রাপ্ত, তিনি আগে সবসময় পক্ষে কথা বলতো। ওই সময় বললো যে যারা একটু তো ছোট হলে এরা তো আসলে বুঝবে না, না বোঝার জন্য এরকম ভুল ত্রুটি করতেছে। তাহলে সেইটাই যদি হয়, তাহলে কেন তোমরা বাবারা 17 বছর বয়সে তোমরা এমপি হতে চাও, 21 বছর বয়সে মন্ত্রী হতে চাও? এইটা তো বাস্তব যে একটা সময় লাগে, একটা বয়স লাগে। তোমরা আন্দোলন করেছিলা 30 বছরের জন্য চাকরিতে বয়স লাগবে, আর সেইখান থেকে তুমি মন্ত্রী হতে চাও 21 বছর বয়সে। এইটা তো মোটেই যুক্তিযুক্ত না। তাই বাস্তবতায় ফিরে আসো, সঠিক পথে আসো, এবং তোমরা একদিন বাংলাদেশের হাল ধরবা, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু সেইভাবে আসতে হবে, ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী হতে হবে। মুসলমান হলে ইমানদার হতে হবে, অন্য ধর্মের হলে ধার্মিক হতে হবে। সেটাই তোমরা যদি করতে পারো, তোমাদেরও ভবিষ্যৎ অবশ্যই নেতৃত্ব সৃষ্টি হোক। তোমরা আসো, কিন্তু এত দুর্নীতি যেটা আগে শেখ হাসিনা করে গেছে, সেই ধরনেরই তোমাদের অবস্থা দেখতেছি। এটা দুঃখজনক, দেশের জন্য কলঙ্কজনক এবং মানুষের কাছে ভীতিকর। আল্লাহ হাফেজ। নির্বাচন কতদিনের ভেতরে হলে ভালো হয় আপনারটা কই? আচ্ছা, এখানে আছে। আচ্ছা, এটা ধরে। বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে এই 16 বছর 111 থেকে অনেক দল, বিএনপি সহ, গুম, খুন, হত্যা, নির্যাতন হয়ে তাদের একটাই কথা, বাংলাদেশে গণতন্ত্র নাই, নিরপেক্ষ ভোট নাই, এই ভোট সেই ভোট, সব কিছু এই শেখ হাসিনার ইচ্ছা মতো ভোট, এই কোর্ট সেই কোর্ট, সব কিছু শেখ হাসিনার পেডিকোট, এইটাই পরিণত হয়েছিল। এবং পাশাপাশি তারা যে দুর্নীতি করেছে, যে অর্থ পাচার করেছে, যা সীমাহীন, আপনারা ইতিমধ্যে দেখতেছেন। তাই জনগণের আশা ভরসা ছিল, তারা দীর্ঘদিন ভোট দিতে চায় না, তাই তাদের একটা ভোট দরকার এবং সেই ভোট অধিকার তারা প্রয়োগ করতে চায়। যদিও আজকে আমরা ফেসবুক খুললে আমাকে হয়তোবা আপনারা যে এটা ছাড়বেন, আমাকে অনেকে গালিগালাজও দিবে, বলবে যে আমি এই নতুন ছাত্রদের বিপক্ষে বলেছি, আমি সংস্কার চাই না, আমি ভোট চাই। আসলে কিন্তু কথাটা সেইটা না। কথাটা হচ্ছে যে সংস্কার কতদিন লাগবে। আপনি দেখেন যে এই সরকারের যারা লোকজন ছিল, যারা উপদেষ্টা ছিল, তারা কিন্তু প্রথমে সকল রাজনৈতিক দলের কাছ থেকে
15 দিনের মধ্যে সংস্কার কি হওয়া উচিত নিয়ে নিয়েছিল। পরবর্তীতে আবার সংস্কার কমিশন করেছিলেন, সেখানে তাদেরকে সময় দিয়েছিল 1 মাস, কারো 1.5 মাস লেগেছে, কারো 2 মাস লেগেছে, 2 মাসে শেষ হয়ে গেছে। সেই কমিশনে জমা দেওয়ার পরে এই উপদেষ্টাদের মধ্যে রেজওয়ানা, ডক্টর আসিফ নজরুল তারা বলছে যে 7 দিন থেকে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রজ্ঞাপন জারি করা যাবে। তাইলে আপনি দেখেন 3 মাস 4 মাস, সেখানে 6 মাস লাগুক, সেই 6 মাস 9 মাস লাগুক, এই 9 মাসের মধ্যে তো সংস্কার হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে সেই সংস্কারের নামে আমরা দেখলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার আমরা যখন গণতন্ত্র বা ভোটের কথা বলতাম, ওনারা শুধু উন্নয়নের কথা বলতো। আজকে তারা সংস্কার বলে এই নির্বাচন, স্থানীয় সরকার আগে না এইটা আগে, শেখ হাসিনার বিচার আগে নাকি, এগুলো সবই হবে। তাই আমরা মনে করি যে ভোট খুব দ্রুত হওয়া উচিত, ডিসেম্বরে হলে অতি উত্তম। তবে বিএনপি কিন্তু সেই ভোটের জন্য পাগল না। তারা বলতেছে যে এই সরকার বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা সহ অন্য দেখছেন আসিফ নজরুল সাহেব একদিন আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনের সময় বলছে, বাবারা তোমাদের আরও 5-10 বছর থাকতে হবে, 5-10 বছর থাকতে হবে। এই মানে কিসের ইঙ্গিত? আবার মনে করেন ওই যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সে বলে নেক্সট প্রাইম মিনিস্টার নাহিদ। আবার এই আপনার তার হান্নান মাসুদ তার ফেস্টন দিয়ে তার এলাকায় শোডাউন দেয়, উনি কোনো প্রতিবাদ করে না। এমনকি টকশোতে ওনাকে নিয়ে আলোচনা হয় যে উনি একটা সাক্ষাৎকার দিয়েছে, এই দল গঠনে উনি নাকি ভূমিকা পালন করেছে, সেই বিষয়ে উনি কোনো কথা বলে না। এই সন্দেহের জন্য বিএনপি সহ অন্য রাজনৈতিক দল, এমনকি আপনারা ভোটের কথা কিন্তু এখন জামাতও বলতেছে, ম্যাক্সিমাম দল বলতেছে, অথচ দোষটা যে বলে বিএনপি। আরে ভাই, কেন ভোট চাবে না? সেইখানে আমাদের বিএনপির স্পষ্ট কথা, আপনি 100 বছর পর ভোট দেবেন, দেন একটা রোড ম্যাপ দেন, আপনার মধ্যে ক্লিয়ার থাকুক। আপনি বিশ্ববরণ্য একজন ব্যক্তি, আপনাকে আজকে আন্তর্জাতিকভাবে আপনাকে 100 নেতার মধ্যে একজন নেতাকে গ্রহণ করেছে। আপনি যদি আজকে সঠিক কাজ না করেন, আপনাকে যদি আমি একটা গাড়ি চালাইতে দিই আর আপনি যদি গাড়ি না চালাইয়া গাড়ি বন্ধ করে রাখেন, এটা তো ঠিক হবে না। আপনাকে আমি যদি দিই যে আপনি এই কাজটা করবেন, আপনি একজন সচিব যদি যাইয়া প্রধান উপদেষ্টার কাজ করতে চায়, সেটা তো হবে না। তাই আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই, মাননীয় উপদেষ্টা বরাবরে আমি একটা গল্প শুনেছিলাম যে একটা মেয়ে এত সুন্দরী, বিশ্বে এত সুন্দরী নাই, অল স্কয়ার, রাঁধুনি ভালো, শিক্ষিত ভালো, সামাজিকতা আছে, রূপবতী, সব কিছু পারে। কিন্তু এই মেয়েটাকে যখন একজন লোক দেখে রাজার ছেলে খুব পাগল হয়ে গেছে, বিয়ে করবে, তখন বলছে আমার একটা সমস্যা আছে। বলে কোনো সমস্যা নাই। তার মা বাবা সবাইকে নিয়ে আসছে, আসার পরে বলছে আমার সমস্যার কথা শোনেন। শুনতে চাই না। বললে শুনলে কিন্তু আমাকে বিয়ে করবে না। বলেন তো? আমার বাবা বলুক। তা বাবা বলে যে আমার মেয়ে বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে, ওই সবাই পরে দৌড় দিচ্ছে। আমি মনে করি আপনি ডক্টর ইউনূস, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে আশা ভরসা করে আপনাকে দিয়েছে, আপনি যতটুকু সংস্কার দরকার, যেগুলো আপনি দরকার হলে বেশি আরও সময় নিয়ে করেন, কিন্তু আপনি একটা রোড ম্যাপ দেন, একটা সঠিকভাবে সঠিক সময় নির্বাচন দেন। যদি না দেন তো ওই বিয়ে হওয়ার বাচ্চা মতো ওই যে মেয়ে, তাকে দেখে যে সবাই দৌড় দিচ্ছে, পালাইছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার দিক থেকেও মুখ ফিরিয়ে নেবে। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ কর্তৃক। এবং আওয়ামী লীগ এখনও কাজ নাই যেটা না করেছে। আমার পায়ে গুলি দিয়ে পা ভাঙছে, কে বেনজির নিজে ভাঙছে, আপনি আমাকে আয়নাঘরে নিয়েছে, রিমান্ড দিয়েছে, আমাদেরকে খুন করেছে, অনেককে খুন করেছে, আপনি ক্রস ফায়ার দিয়েছে, এত মামলা, এত কিছু করেছে, বাড়ি ছাড়া করেছে, আমরা বাড়িতে থাকতে পারিনি 16 বছর। তাই বিএনপি তাদের বিচার চায়, নিষিদ্ধও চায়। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার পলিটিক্যাল কথা বলতে হবে। বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। আপনারা জানেন এই বহুদলীয় গণতন্ত্র এনেছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আনার পরে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে কে? বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিকভাবে তিনি আপোষহী নেত্রী, ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি, সে উপাধি পেয়েছে, মাদার অফ মানে গণতন্ত্র। সেখানে আপনারা জানেন যে সেইখানে আমাদের কথা হচ্ছে যে এই যে আপনার নাটক করে তো লাভ নাই। আগে জামাতকে কি কোনো দল নিষিদ্ধ করেছে? মনে করেন প্রতিষ্ঠান, আদালত, সরকার। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, কে করেছে? বিএনপি করেছে, জামাত করেছে সরকার। এই সমস্ত নাটক দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে এই সরকার যদি নিষিদ্ধ করে, কারো কোনো ক্ষমতা আছে? আমাদের মহাসচিব বারবার একটা কথাই বলেছে যে জনগণ যদি নিষিদ্ধ চায়, সরকার যদি নিষিদ্ধ চায়, সকল দল যদি নিষিদ্ধ চায়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু আমাদের একাদের উপর চাপাই দিয়ে আমরা একটা গণতান্ত্রিক দল, আমাদের কাছ থেকে অগণতান্ত্রিক কথা শুনতে চাবেন, সেইটা তো আমরা চাই না। এবং কোনো দল তো আগে কোনো দলকে নিষিদ্ধ করেনি, করেছে সরকার, ডক্টর ইউনূস। এবং এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করে এখানে আছে তারা একাকার। আপনারা নিষিদ্ধ করুন, আপনারা 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করুন। কে মানা করেছে? ছাত্রলীগ
নিষিদ্ধ করেছে, আমরা কি মানা করেছি? আমরা মিছিল করেছি? আমরা সবচাইতে আওয়ামী লীগ কর্তৃক ক্ষতিগ্রস্ত। তাই স্পষ্টভাবে আমাদের কথা হচ্ছে, জনগণ যা চাবে, সকল দল যা চাবে, বিএনপিও তাই চায় এবং আমরা গণতান্ত্রিকভাবে সেটা চাই। ধন্যবাদ।